একসময় বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে অসংখ্য মানুষ যেত আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ লিবিয়াতে। পশ্চিমাদের অবরোধের মধ্যেও লিবিয়ার উন্নত জীবন ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষাসহ সরকারি সুযোগ সুবিধা ছিল অনেক পশ্চিমা দেশের চেয়েও এগিয়ে। সেটি সম্ভব করেছিলেন মুয়াম্মর গাদ্দাফি। কিন্তু তথাকথিত আরব বসন্তের নামে মুয়াম্মর গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার পর কেমন আছে বর্তমান লিবিয়া, তাই জানাবো আজকের বিশ্লেষণধর্মী এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। উত্তর আফ্রিকার অন্যতম সমৃদ্ধশালী দেশ ছিল লিবিয়া। 1969 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটিয়ে লিবিয়ার ক্ষমতায় এসেছিলেন কর্নেল মুয়াম্মর গাদ্দাফি। মাত্র 27 বছর বয়সে গাদ্দাফি যখন লিবিয়ার শাসন ক্ষমতা দখল করেন, তখন লিবিয়া ছিল পুরোদস্তুর যাযাবর জাতি। তাদের আধুনিক রাষ্ট্র সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না। দেশের সম্পদ ও ব্যবসা বাণিজ্য নানাভাবে ছিল পশ্চিমাদের দখলে। বিপুল সম্পদ থাকা সত্ত্বেও জনগণ ছিল দরিদ্র। উন্নত বিশ্ব থেকে পিছিয়ে থাকা দেশকে গাদ্দাফি একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেন। দেশের মানুষের জন্য এনেছিলেন বিপুল সুযোগ সুবিধা ও উন্নয়ন। তবে 2011 সালে তার ক্ষমতাচ্যুতির পর দেশটির সমৃদ্ধ অর্থনীতি থেকে ব্যর্থ একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। গাদ্দাফির 42 বছরের শাসন আমলে তাকে ঘিরে রয়েছে নানা আলোচনা, সমালোচনা, ভালোবাসা, আক্ষেপ আর ঘৃণা। কিভাবে তাকে হত্যা করা হয়, কেমন ছিল তার শাসন ব্যবস্থা, গাদ্দাফির পতন ঘটিয়ে পশ্চিমা বিশ্ব কি চেয়েছিল, লিবিয়া কি পেল, এমন অনেক প্রশ্ন রয়েছে আজও। কিছু প্রশ্নের উত্তর মিলেছে, কিছু প্রশ্নের উত্তর এখনও অজানা। গাদ্দাফি দেশের তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন। তার সময়ে লিবিয়া অনেক বেশি তেল সমৃদ্ধ দেশে পরিণত হয়। প্রায় 50,000 সৈন্য লিবিয়ার 11টি সীমান্ত এলাকাকে 4টি জোনে ভাগ করে নিয়ন্ত্রণে রেখেছিল। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় দেশকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছিলেন। 42 বছরের শাসনে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছিলেন মুয়াম্মর গাদ্দাফি। তার বিরুদ্ধে বিরোধীদের দমন পীড়নের অভিযোগ ছিল, তবে তার আমলে লিবিয়ায় ছিল স্থিতিশীলতা। আফ্রিকা তো বটেই, এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের কাছেও লিবিয়া ছিল লোভনীয় এক কর্মক্ষেত্র। দেশটিতে গিয়ে তারা বিপুল অর্থ আয় করেছেন, জীবনমানের উন্নয়ন ঘটিয়েছেন। পশ্চিমা অবরোধ সত্ত্বেও তিনি লিবিয়াকে একটি সুশৃঙ্খল অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। এটা বোধহয় গাদ্দাফির শত্রুরাও অস্বীকার করে না। লিবীয় জনগণকে তার সরকারের দেওয়া নাগরিক সুবিধা আফ্রিকার অন্যান্য দেশের তুলনা তো বটেই, অনেক পশ্চিমা দেশের চেয়েও প্রশংসনীয় ছিল। 2014 সালের নভেম্বরে কানাডা ভিত্তিক গবেষণা ও গণমাধ্যম সংস্থা গ্লোবাল রিসার্চ গাদ্দাফির শাসনামলে কিছু ভালো দিক নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিল। এতে বলা হয়, প্রত্যেক লিবীয় নাগরিকের বাড়িঘর থাকাকে একটি মৌলিক অধিকার বলে গণ্য করত গাদ্দাফির প্রশাসন। শিক্ষা ও চিকিৎসা সুবিধা ছিল সম্পূর্ণ ফ্রি। এমনকি যদি কোনো লিবীয় নাগরিক দেশে কাঙ্ক্ষিত চিকিৎসা বা শিক্ষা না পেতেন, সেক্ষেত্রে তাকে বিদেশে যাওয়ার অর্থ সরবরাহ করত খোদ রাষ্ট্র। কেউ যদি খামার ব্যবসা করতে চাইতেন, তাহলে তাকে সরকারের পক্ষ থেকে বাড়ি, খামার, গবাদি পশু ও বীজ সরবরাহ করা হতো। কোনো মহিলার ঘরে নতুন সন্তান জন্ম নিলে মা ও বাচ্চার জন্য সরকার $5,000 সরবরাহ করত, যা বাংলাদেশি টাকায় প্রায় 45 লক্ষ টাকা। লিবিয়ার রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক থেকে 0% হারে ঋণ দেওয়া হতো। এর কোনো বৈদেশিক ঋণ ছিল না। গাদ্দাফির শাসনামলে দেশটিতে পেট্রোলের দাম খুবই কম ছিল। প্রতি লিটার ছিল $0.14, যা 15-16 টাকা লিটার বাংলাদেশি টাকায়। এছাড়া তেল বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে যে অর্থ আসতো, তা প্রত্যেক লিবীয় নাগরিকের ব্যাংক হিসেবে আনুপাতিক হারে চলে যেত। প্রত্যেক লিবীয় দম্পতিকে বিয়ের পর $50,000 সহ নতুন বাসা কিনে দিতেন গাদ্দাফির সরকার। এত সব নাগরিক সুযোগ সুবিধা আর জীবনমান এনে দিলেন যিনি, সেই গাদ্দাফি কেন এমন পরিণতি হলো, সেই প্রশ্ন এখনো মানুষের মনে। শুরু থেকেই পশ্চিমা বিশ্বের চক্ষুশূল ছিলেন সাহসী গাদ্দাফি। তিনি চাইতেন আরব আধিপত্য। 1972 সালে ফেডারেশন অব আরব রিপাবলিকস গঠনের মাধ্যমে আরব দেশগুলোর মধ্যে ঐক্য করতে চেয়েছিলেন তিনি। তবে এই উদ্যোগ সফল হয়নি। আউজু উপত্যকা নিয়ে প্রতিবেশী দেশ চাঁদের সঙ্গে 70 দশকে যুদ্ধে জড়ায় লিবিয়া। গাদ্দাফির সবসময় ছিলেন ফিলিস্তিনের পক্ষে।
ফিলিস্তিনিদের স্বাধীনতাকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর রোষের শিকার হন তিনি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান গাদ্দাফিকে মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর বলতেন। 1982 সালের মার্চে লিবিয়ায় তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। লিবিয়ার তেল শিল্পে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে 2004 সালে জর্জ ডব্লিউ বুশের সময় সম্পর্কের কিছুটা উন্নতি হয়। এ সময় লিবিয়ার উপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। 2009 সালে গাদ্দাফি আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। আফ্রিকান দেশের স্বার্থ নিয়ে জাতিসংঘ অধিবেশনে গাদ্দাফির ঝাঁঝালো বক্তব্য, নীতিমালার অনুলিপি ছিঁড়ে ফেলা পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটায়। এসবেরই প্রভাব পড়তে থাকে গাদ্দাফির নিজের সাম্রাজ্যে। নিজের দেশের জনগণের এত ভালো করার পরও তাকে চরম মূল্য দিতে হয় পশ্চিমাদের রোষানলে পড়ে। 2010 সালের শুরুর দিকে বিশ্ব আন্দোলিত হয় আরব বসন্তের ঢেউয়ে। পরের বছরের ফেব্রুয়ারিতে তিউনিসিয়া, মিশরের প্রতিবেশী দেশগুলোতে সরকার বিরোধী বিক্ষোভ চলে। তিউনিসিয়ায় জাইন আল আবিদিন বেন আলী ও মিশরে হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হন। এ সময়ই বেনগাজি শহরে ছড়িয়ে পড়ে গাদ্দাফি বিরোধী বিক্ষোভ। বিক্ষোভ দমনে গাদ্দাফি বেছে নেন সহিংস উপায়। গোলাবারুদ, যুদ্ধবিমান দিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করেন। গাদ্দাফি সরকারের অনেক মন্ত্রীও যার প্রতিবাদ করেছিলেন। 2011 সালের আগস্টে বিদ্রোহী বাহিনী ত্রিপলিতে ঢুকে পড়ে। শহরের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নেয় তারা। 23 আগস্ট ত্রিপলি গাদ্দাফির সদর দপ্তর আল জাজিরা কম্পাউন্ড দখল করে। শুরু হয় গাদ্দাফির খোঁজ। গাদ্দাফি বাহিনীও প্রতিরোধ চালাতে থাকে। রাজধানী ত্রিপলির পতনের পর সিয়ার্তো শহরে গাদ্দাফির অনুগত বাহিনী শেষ প্রতিরোধ গড়ে তোলে। এই শহরেই নির্মমভাবে হত্যা করা হয় 42 বছরের দুর্দান্ত প্রতাপশালী এক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে। গাদ্দাফির পতন হলো, পশ্চিমাদের চাওয়াও পূর্ণ হয়েছিল। তবে গাদ্দাফিকে হত্যার পর এক দশকেও লিবিয়ায় কাঙ্ক্ষিত শান্তি ও গণতন্ত্র ফিরেনি, বরং বেড়ে যায় অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা। লিবিয়ার সমৃদ্ধ অর্থনীতি এখন অনেকটাই বেহাল। নানা সরকারি সুবিধা থেকে বঞ্চিত দেশটির জনগণ। গাদ্দাফির আমলের সুযোগ সুবিধা বহাল রাখা তো দূরের কথা, এখন নাগরিক মৌলিক অধিকারও পাচ্ছে না লিবিয়ার সাধারণ মানুষ। কারণ দীর্ঘ গৃহযুদ্ধে ক্ষয়িষ্ণু সেখানকার অর্থনীতি। গাদ্দাফির পরবর্তী এক দশকে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার লড়াইয়ে নেমেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, ধ্বংস করেছে অবকাঠামো। এই অস্থিতিশীল পরিস্থিতিতে জ্বালানি তেল সমৃদ্ধ লিবিয়ার অর্থনীতি ধীরে ধীরে পতনের দিকে গেছে। পশ্চিমাদের মোহভঙ্গের পর লিবিয়ায় শান্তি ফেরাতে উদ্যোগ নেয় জাতিসংঘ। অবশেষে 2020 সালের অক্টোবরে অস্ত্রবিরতির মধ্য দিয়ে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত থামে। গাদ্দাফিকে হত্যার এক দশক পরে এসেও লিবিয়ার অনেক মানুষ গাদ্দাফি ও তার শাসনামলের কথা মনে রেখেছেন। দেশটির বনি ওয়ালিদ শহরের প্রবেশমুখে তার একটি বিশাল প্রতিকৃতি রয়েছে। সেখানকার ওয়ারফারা সম্প্রদায়ের মানুষ গাদ্দাফি ও তার পরিবারকে মনে রেখেছেন। 2021 সালে প্রকাশিত এএফপির এক খবরে সেখানকার বাসিন্দা মোহাম্মদ দাইরিকে বলতে শোনা যায়, গাদ্দাফি আমাদের হৃদয়ে রয়েছেন, আমরা সবসময় তার দেখানো পথেই চলব।